নমস্কার, আমি রাজ প্রতাপ বসু। আমাদের আজকের নিবেদন একটি হাড় হিম করা ভূতের গল্প, যাত্রা ফেরার পথে। তার আগে জানিয়ে রাখি, আমাদের রাজদেবী প্রোডাকশন টিম কোনো রকম পাইরেসিকে সাপোর্ট করে না। গল্পের লেখক প্লট তৈরির খাতিরে বিভিন্ন অলৌকিক পটভূমিকার আশ্রয় নিয়েছেন। বাস্তবের সাথে তার কোনো রকম মিল থেকে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। গল্পের সূত্রধর আমি রাজপ্রতাপ, অন্যান্য চরিত্রে রাজ, সন্তু ও কল্লোল, শব্দ সংযোজন ও আবহে সন্তু দাস, প্রচ্ছদ SD প্রোডাকশন। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, একটি হাড় হিম করা ভূতের গল্প, যাত্রা ফেরার পথে। হাওড়ায় বিখ্যাত কালো সেনের নাম কে না শুনেছে? এত বড় একজন যাত্রা দলের ক্ল্যারিওনেট বাদক তখনকার দিনে আর কেউ ছিল না। কালো সেনের ক্ল্যারিওনেট ছাড়া জমতই না কোনো যাত্রার আসর। তা সেই কালো সেন একবার ভূতের পাল্লায় পড়েছিলেন। কিরকম শুনো তাহলে গল্পটা। আমি শুনেছিলাম আমার মামা, যাত্রা জগতের এক দিকপাল অভিনেতা চণ্ডী ব্যানার্জির কাছের থেকে। সেবার মসলন্দপুরের কাছে কোনো এক গ্রাম থেকে যাত্রার বায়না এসেছিল আমাদের। কোনো এক গ্রাম বলছি এই কারণে যে গ্রামের নামটা আমার ঠিক মনে নেই। তখন বৈশাখ জ্যৈষ্ঠ মাস, প্রচণ্ড গরমের দিন। সেই গ্রামে 24 প্রহরার হরিসভা উপলক্ষে যাত্রা। আমরা সবাই শিয়ালদা থেকে ট্রেনে রওনা হলাম মচলন্দপুরের দিকে। কয়লার ইঞ্জিনের গাড়ি, ঝিকিঝিকি করে ছুটে চলল গাড়িটা। আমাদের দলের সমস্ত অভিনেতা এবং অন্যান্য কলাকুশলীরা আছেন, নেই শুধু কালোদা। কালোদা আমাদের অনেক আগে সকালের গাড়িতে চলে গেছেন। তার কারণ এই লাইনেই কোথায় যেন তার মেয়ের বাড়ি। তার সঙ্গে একটু দেখা করে মসলন্দপুর স্টেশনে হাজির হবেন, এই রকমই কথা ছিল। তা ট্রেনে যেতে যেতে আমরা দেখতে পেলাম ঘন কালো একটা মেঘ ধীরে ধীরে আকাশটা ছেয়ে ফেলছে। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে তখন, কিন্তু সেই বিকেলেও যেন সন্ধ্যের অন্ধকার ঘনিয়ে এলো। তবে যে প্রচন্ড গরমে হাঁসফাঁস করছিলাম আমরা, তার থেকে কিন্তু অব্যাহতি পেলাম। খানিক বাদেই ঝড় উঠল, কাল বৈশাখীর ঝড়। ঝড়ের গো গো শব্দ মনে হলো ট্রেনটাকে উড়িয়ে নেবে বুঝি। আমরা ধুলোর হাত থেকে বাঁচবার জন্য ট্রেনের জানলার কাচ উঠিয়ে দিলাম। একটু পরেই শুরু হলো বৃষ্টি, সেই সঙ্গে ন্যাপথালিনের মতো শিল। যত দূর চোখ যায় শুধু বরফের আস্তরণ। তবু তারই মধ্যে আমরা সন্ধ্যের মুখে মচলন্দপুর ট্রেন থেকে নামলাম। অত জল ঝড়েও দুটি গরুর গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছিল। আমরা স্টেশনের ওয়েটিং রুমে গিয়ে বসতেই যাত্রার আয়োজকরা এসে দেখা করলেন আমাদের সঙ্গে। বৃষ্টি তখনও পড়ছিল এবং বেশ ঝিমঝিমিয়ে। কাজেই সেই বৃষ্টি মাথায় নিয়ে বেরোনোর কোনো প্রশ্নই ছিল না। তবুও ওদের আয়োজক দুলালবাবু বললেন, মহাশয়গণ, আপনারা যে সেই কলকাতা থেকে এত দূরে গাওনা গাইতে এসেছেন, এতে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। তবে দোহাই আপনাদের, এই দুর্যোগ দেখে ফিরে যাবেন না যেন। আজ রাতে না হয় কাল রাতেও গাওনা আমাদের হবেই। দুর্যোগের ব্যাপারে আমাদের তো কোনো হাত নেই, এসব হচ্ছে গিয়ে বিধির বিধান। তাই আমরা বললাম, আর না না, ফিরে যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। সে ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, কিন্তু মুশকিল হচ্ছে আমাদের কালোদাকে নিয়ে। কালো সেনের ক্লারিওনেট ছাড়া আমাদের যাত্রা তো জমবে না। তা সেই কালোদাই যে নেই। আসেন নাই তিনি? না, এইখানেই কোথাও যেন তার মেয়ের বাড়ি। উনি সকালের গাড়িতে মেয়ের বাড়িতে এসেছেন। কথা ছিল এই গাড়িতেই উনি আমাদের সঙ্গে এসে একসঙ্গে যাবেন। তার জন্য অবশ্য চিন্তার কিছু নেই। যা দুর্যোগ গেল তাতে মনে হয় উনি ঠিক সময় এসে ট্রেন ধরতে পারেননি।
পরের গাড়ি কখন? সে তো রাত 12টায়। সর্বনাশ, এখন তাহলে কি করা যাবে? চিন্তার কিছু নাই আপনাদের, বৃষ্টি থামলে আপনারা এগিয়ে চলুন। তারপর যদি উনি রাত 12টার গাড়িতে আসেন তাহলে তাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা আমরা করিয়ে রাখবো। আমরা বললাম, তা না হয় হলো, কিন্তু যদি তিনি 12টার গাড়িতেও না আসেন তাহলে কি হবে? কি আর হবে বাবু, মানুষের সুখ অসুখ তো আছেই। একান্ত উনি আসতে না পারেন, ক্লারিওনেট বাজানোর লোক আমরা আশপাশের গ্রাম থেকেই ধরে আনবো। মনের মতো হয়তো হবে না আপনাদের, তবু কাজটা তো চালিয়ে দেবে। আমরা এবার স্বস্তির নিঃশ্বাস ফেললাম, কেননা কালো সেনের ক্লারিওনেট ছাড়া আমাদের যাত্রার দলকে কেউ যে মেনে নেবে তা কিন্তু ভাবতেই পারিনি। বেশ একটু রাত করেই বৃষ্টি থামল। বৃষ্টি থামলে আমাদেরও যাওয়ার পালা। তা আমরা যখন যাওয়ার তোড়জোড় করছি তখন আমাদের অধিকারী মশাই বললেন, দেখুন মশাইরা, রাত যখন হয়ে গেল, আজ আর রাতে যাত্রা হওয়ার তো কোনো সম্ভাবনাই নেই। তখন আর একটু অপেক্ষা করে কালোদার জন্য 12টার গাড়িটা দেখেই যদি রওনা দিই তো ক্ষতিটা কি? আমার মনে হয় সেটা করাই ভালো। তাতে কালোদার কাছে আমাদের আন্তরিকতাটা বেশ ভালোই প্রকাশ পাবে, কি বলেন? অধিকারীর কথায় আমরা সবাই একমত, কেননা হাজার হলেও এটা একটা মানসিকতার ব্যাপার। এই দূর দেশে ভিন গায়ে দুর্যোগের রাতে একজন মানুষের জন্য অপেক্ষা না করে তাকে একা রেখে স্বার্থপরের মতো চলে যাওয়াতে কারো সায় ছিল না। তাই 12টার গাড়ি পর্যন্ত আমরা অপেক্ষা করলাম, কিন্তু না, অপেক্ষা করাটাই সার হলো আমাদের। 12টার গাড়িতেও কালোদা এলেন না। এটা কিন্তু একটা অঘটন, কেননা কালুদার অনুপস্থিতি এবং মধ্যরাতে সূর্যোদয় দুটোই অসম্ভব ব্যাপার। তবে কি কালুদার কিছু হলো? শরীর খারাপ করল না তো? হাই প্রেশারের রোগী এমনিতেই, বলা তো যায় না। এমন সময় হঠাৎই এক চমকপ্রদ সংবাদ। এই ট্রেন থেকে এমন এক যাত্রী স্টেশনে নামলেন যিনি আমার পূর্ব পরিচিত। আমাকে দেখেই একগাল হেসে বললেন, আরে চণ্ডীদা, এত রাতে কোথায়? বললাম, দেখতেই তো পাচ্ছ ভাই, যাত্রা গাইতে যাচ্ছি। তার জল ঝড়ের জন্য আটকে গিয়ে দেরি হয়ে গেল। কি আশ্চর্য, ঝড় জল তো অনেকক্ষণ থেমে গেছে। তা গেছে, তবে এই রাগের গাড়িতে আমাদের সঙ্গে কালোদার আসার কথা ছিল, তিনি আসেননি। তাই লাস্ট ট্রেনের অপেক্ষায় কালোদার জন্য বসেছিলাম আমরা। হায় কপাল, কালোদার আমি তো একসঙ্গেই এলাম, একই বগিতে। প্রাকৃতিক দুর্যোগের কারণে একটুর জন্য আগের গাড়িটা ধরতে পারেননি উনি, তাই দারুণ আফসোসও করছিলেন। এমন সময় শানকিডাঙ্গার মাঠে গাড়িটা সিগন্যাল না পেয়ে থেমে গেল। একজন সহযাত্রীর কথা শুনে উনি নেমে পড়লেন। আসলে তোমরা যে গ্রামে যাচ্ছ সেই গ্রাম নাকি ওখান থেকে মাত্র মাইল 2 দূরে। আমরা হায় হায় করতে লাগলাম। কর্মকর্তারা বললেন, সর্বনাশ হয়ে গেছে মশাই, শানকিডাঙ্গার 2 মাইল দূরে আমাদের গ্রাম, এটা ঠিকই, কিন্তু মুশকিল হচ্ছে যত সব ঠ্যাঙারে আর ডাকাতের ঘাঁটি ওই দিকে। ও পথে গেলে ওদের নজর এড়ানো অসম্ভব। ভদ্রলোক তো দেখছি বেখরে পড়বেন। আমি এবার ট্রেনের ভদ্রলোককে বললাম, আচ্ছা, আপনি তো মশাই স্থানীয় লোক, কালোদা যখন পরের কথা শুনে নামলেন তখন আপনি কেন বাধা দিলেন না তাকে? অনেক বারণ করেছি চণ্ডীদা, কিন্তু উনি শুনলেন না। কি বললেন জানো? বললেন আজই হবে আমার শিল্প জীবনের পরীক্ষা। মৃত্যুর দূত যদি আমার সামনে এসে দাঁড়ায় আর আমার এই ক্লারিওনেটের জাদুতে যদি তাকে মোহিত করতে না পারি, তাহলে বৃথাই আমার সাধনা, আমি এখানেই নামবো। কর্মকর্তারা বললেন, বলেন কি মশাই, উনি তো দেখছি মহানুভব লোক, নিজের শিল্প সত্তার প্রতি এত বিশ্বাস, একটুও ভয় ডর নেই। অধিকারী বললেন, জাত শিল্পী কি আর ওসব ভয় ভীত হয় মশাই? আসলে এটা একটা গড পাওয়ার। কর্মকর্তারা বললেন, তবে আমাদের মনে হয় যে লোকটি ওকে শানকিডাঙ্গায় নামিয়েছে সে নিশ্চয়ই ডাকাতের লোক।
ডাকাত না হলে এত রাতে কেউ ওখানে নামাবে না, বা কাউকে নামতেও বলবে না। আর এই ডাকাতদের জন্যই রোজ রাতে গাড়িগুলো ওখানে থামে। না থামানো ছাড়া উপায়ও নেই। ওদের কথা না শুনলে রেল কর্মচারীগুলোও আচমকা যখন তখন মারধর খেয়ে মরবে। যাক, কালোদার কপালে কি আছে তা ভগবানই জানেন। এখন আমরা ভালোই ভালোই গ্রামে গিয়ে পৌঁছতে পারলে বাঁচি। আমরা সবাই গরুর গাড়িতে চললাম এবং কাদা মাটির পথ পার হয়ে অতি কষ্টে গ্রামেও পৌঁছালাম। চাঁদ ও তারায় আকাশ তখন ঝলমল করছে, দুর্যোগের চিহ্ন মাত্র নেই। তবে এই তো সত্যি, কালোদা গিয়ে পৌঁছাতে পারেননি। আমাদের সকলেরই মনে একটা আতঙ্ক জেগে উঠল। কালোদা কি তাহলে সত্যি ডাকাতের হাতে পড়লেন? তা যদি না পড়েন তাহলে এতক্ষণ কি করছেন কালোদা? যে পথে উনি এসেছেন সেই পথে আমরা পৌঁছাবার অন্তত 2 ঘন্টা আগে ওনার পৌঁছে যাওয়ার কথা। যাই হোক, সে রাত দেখতে দেখতে কেটে গেল। পরদিন সকালে কালোদার খোঁজে লোক গেল শানকিডাঙ্গার দিকে, কিন্তু না, কেউ কোনো খবরই দিতে পারল না কালোদার। আমরা দুঃখ ভরা মনে সে রাতে যাত্রার আসরে নেমে পড়লুম। অদ্ভুত ব্যাপার, কনসার্ট বেজে ওঠার সঙ্গে সঙ্গেই শোনা গেল কালো সেনের ক্ল্যারিওনেট। কি আশ্চর্য, কালো সেন নেই, কিন্তু তার ক্ল্যারিওনেট বাজে কোত্থেকে? ক্ল্যারিওনেট অবশ্যই বাজাচ্ছে এক গ্রাম্য লোক। সে বলল, মশাই, বেসুরো বাজনাদার বলে নেহাত নিরুপায় না হলে আমায় কেউ ডাকে না, কিন্তু এই আসরে বসে ক্লারিওনেটে মুখ দেওয়া মাত্রই সুর যে কিভাবে বেজে উঠেছে তা আমি বুঝতে পারছি না। আসলে এটা শুধু আমি আমার ঠোঁটেই ছুঁয়ে রেখেছি, কিন্তু বাঁচাবার আগে আপন মনেই বেজে চলেছে। আমার সত্যি অবাক লাগলো। শুরু হলো যাত্রা, বাজতে লাগলো ক্লারিওনেট। সে কি অনবদ্য সুর, যেন মধু ছড়ছে সুরে সুরে। ভোরবেলা যাত্রা শেষ হলো। আমরা সেই দিনটাও সেই গ্রামে বিশ্রাম নিলাম। আমরা 2-3 জন বন্ধু মিলে নিজেরাই একবার কালোদার সন্ধানে বেরিয়ে পড়লাম সেই শানকিডাঙ্গার মাঠের দিকে। এটা আমাদের কর্তব্য। আমরা তার খোঁজ খবর না নিয়ে ফিরে যাই কি করে? শানকিডাঙ্গার আশেপাশের গ্রামের লোকরা বলল, বাবু, আমরা কুখ্যাত লোক। চুরি ডাকাতি আমরা করি বটে, তবে একজন শিল্পী লোককে আমরা শুধু শুধু মেরে ফেলবো কেন? তবে সে রাতে আমরা সবাই যাত্রার আসরেই ছিলাম। তারপর ঝড় জলে যেদিকে পেরেছি পালিয়েছি। আমাদের মনে হয় তিনি নিশ্চয়ই পথ ভুল করে অন্য কোথাও চলে গেছেন। কেননা সে রাত্রে ওকে পথ বলে দেওয়ার মতো লোকও তো কেউ ছিল না গ্রামে। কথাটা অবিশ্বাস্য নয়, কিন্তু পথ ভুল করে কোথায় বা যেতে পারেন কালোদা? তবে কি কালোদা মারা গেছেন? তার প্রেতাত্মাটা ট্রেনের ওই ভদ্রলোককে দেখা দিয়ে অন্যের কথা শুনে শানকিডাঙ্গায় নেমে যান এবং কালোদার প্রেতাত্মাই ওই আনাড়ি গ্রাম্য ক্লারিওনেট বাদকের বংশীতে ভর করেন। এই রকম ভেবে চিনতে ফিরে আসছি, হঠাৎই কানে এলো সেই সুর। বেশ ভালো করে কান পেতে শুনলাম দুরাগত সেই বংশীধ্বনি। আমার সঙ্গীদের বললাম, শুনছিস? শুনছি তো। কালো সেনের ক্লারিওনেট। ডাকাত গ্রামের লোকেরা বলল, বাবু, এই বাঁশিটা কিন্তু পরশু ঝড় জলে রাত থেকে একভাবে বেজে চলেছে। আমরা ভাবছি আপনাদেরই যাত্রা দলের কেউ বোধহয় বাজাচ্ছে। কিন্তু শব্দটা আসছে কোন দিক থেকে? ওগলার বন পার হয়ে সাপের কামড় এড়িয়ে শ্মশানের দিকে বাঁক নিতেই ক্লারিওনেটের সুর প্রকট হলো। আর শ্মশানের কাছাকাছি যেই না গেছি অমনি আনন্দে উল্লাসিত হলাম আমরা। সে কি অপূর্ব সুর!
কালো সেনের ক্লারিওনেটের জাদুতে সেই বনাঞ্চলে নিভৃত শ্মশানে যেন মরা গাছে ফুল ফুটেছে। আহা হা, এই না হলে কালোদা। আমরা পায়ে পায়ে এগিয়ে গেলাম। গিয়ে দেখি এক অদ্ভুত কাণ্ড। শ্মশানের পরিত্যক্ত একটি মাটির ঘরে দামি কার্পেটের আসনে রাজার পোশাক পরে বসে আছেন কালুদা। মাথায় উষ্ণীষ, কপালে চন্দন টিপ, গলায় গন্ধরাজের মালা। কালুদা মুদিত নয়নে এক মনে তার ক্লারিওনেট বাজিয়েই চলেছেন। আমরা বিস্ময়ে হতবাক। সবাই একজোটে বললাম, কালুদা, কালুদা, কালোদা, হে কালুদা, কালুদা, কালোদা। কালুদা শুনতেই পেলেন না আমাদের কথা। আমরা আবার ডাকলাম, ও কালোদা, কালোদা, কালোদা। কালুদা, আপনি এখানে বসে কি করছেন? আমরা যে চারিদিকে আপনাকে খুঁজে বেড়াচ্ছি। কিন্তু কে শুনে কার কথা? কালো সেনের ক্লারিওনেট আরো মধুর সুরে বাজতে থাকে। অবশেষে আমি গিয়ে গায়ে হাত দিলাম, আদর করে ডাকলাম, কালুদা। এতক্ষণের সংগীত ফিরে পেলেন কালুদা। আর কি আশ্চর্য, আমি স্পর্শ করা মাত্র সেই উষ্ণীষ রাজপোশাক, দামি কার্পেটের আসন কোথায় যেন মিলিয়ে গেল। রইল শুধু গলার গন্ধরাজের মালাটা। কালুদা হতভম্ব হয়ে আমাদের মুখের দিকে তাকিয়ে বললেন, এ কি, তোমরা এখানে কেন? আপনি এখানে কেন? আমি কোথায়? আপনি শ্মশানে। শ্মশানে? আমি মারা গেছি নাকি? না, এখনো মরেননি, তবে আমরা না এলে মরে যেতেন। কালুদাকে আমরা ধরাধরি করে তুলে দাঁড় করালাম। কালুদা বললেন, কি ব্যাপার বলো তো? কি থেকে কি সব হয়ে গেল যেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। আর বুঝে কাজ নেই, আপনাকে যে আমরা ফিরে পেয়েছি এই আমাদের বাপের ভাগ্যি। এখন চলুন আমাদের সঙ্গে, একটু চান খাওয়া করে সুস্থ হবেন। কালুদা বললেন, খাওয়া? আমার যথেষ্ট হয়েছে খাওয়া, পরে সব শুনবো, এখন চলুন তো। আমরা কালুদাকে নিয়ে গ্রামে ফিরলাম। কালুদাকে ফিরে পেয়ে আমরা যত না খুশি, তার চেয়ে বেশি খুশি যেন গ্রামবাসীরা। কেননা তারা সবাই একটা মস্ত বড় বদনামের হাত থেকে বাঁচল। কালুদাকে ফিরে পেয়ে ওর একটু সেবা শুশ্রূষা করে জিজ্ঞাসা করলাম, একটু মনে করে দেখুন তো কালুদা, কি থেকে কি হলো? মানে মানে আপনি কিভাবে ওই ভাঙা চালা ঘরে গিয়ে ঢুকলেন? না কালুদা বললেন, সব মনে পড়েছে আমার। বলে তিনি যা বললেন তা হলো এই, সেদিন আমি যখন মেয়ের বাড়ি থেকে ফিরছি তখন পথে হঠাৎ ঝড় জলে আটকে গেলাম। সে কি দারুণ প্রাকৃতিক দুর্যোগ! সেই দুর্যোগ মাথায় নিয়ে যখন আমি স্টেশনে পৌঁছালাম তখন সবে ট্রেনটা প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে। কি আর করি, পরের গাড়ির জন্য অপেক্ষা করতে লাগলাম। পরের গাড়ি 3 ঘন্টা পর, তবু বসেই রইলাম। তা গাড়ি এলো, চাপলাম। সহযাত্রীদের সঙ্গে আলাপ হতে তারা বললেন, আপনি বৃথায় চিন্তা করছেন, আজ রাতে এই পরিস্থিতিতে যাত্রা অসম্ভব, আপনি ধীরে সুস্থে নিশ্চিন্তে যান। আমিও তাই চললাম। হঠাৎ এক জায়গায় ট্রেনটা সিগন্যাল না পেয়ে থেমে গেল। একজন সহযাত্রী বললেন, এখান থেকে মাত্র 2 মাইল হেঁটে গেলেই আপনার গন্তব্যস্থল। তবে কিনা জায়গাটা ভালো নয়, ডাকাতের আড্ডা এখানে, রাতে এ পথে যাওয়া অসম্ভব। আমি বললাম, তাহলে আমি এইখানেই নামব। আমাকে অনেকেই ওখানে বারণ করলেন, কিন্তু আমি কারোর কথাই শুনলাম না। আমি সেই অন্ধকারের মাঠের মাঝখানে ট্রেন থেকে নেমে পড়লাম। সবে 2-1 পা এসেছি, এমন সময় দেখি মাঠের ওপর দিয়ে মশাল জেলে একটা পালকি বেয়ারা সমেত এসে হাজির হলো আমার সামনে।
তারা বলল, এত রাতে আপনি কোথায় যাবেন? আমি আমার পরিচয় দিতেই আনন্দে লাফাতে লাগলো তারা। বলল, আরে আমরা তো আপনাকেই নিতে এসেছি। আমি বললাম, কিন্তু আমি যে এখানে নামবো তা আপনারা জানলেন কি করে? তারা বলল, জানতাম, কেননা ট্রেন তো এখানে থামে, তাই ভাবলাম যদি আপনি বুদ্ধি করে নেমে পড়েন তাহলে খুব ভালো হয়। আসুন আসুন বসুন, এই বলে আমাকে বসিয়েও নিল গাড়িতে। আমি নির্ভয়ে চেপে বসলাম তাতেই। এরপর ওরা আমাকে ওই বাড়িতে নিয়ে যায়। তারপর কত কি যে খেতে দিল তার ঠিক নেই। খাওয়া দাওয়া হলে ওরা বলল, আপনি অত্যন্ত গুণী লোক, আমাদের খুব ইচ্ছে যে প্রাণ ভরে আপনার একটু বাঁশি শুনি। আমি অবাক হয়ে বললাম, আপনারা কারা? ওরা বলল, আমরা যেই হই না কেন, আপনার কোনো ভয় নেই, আমরা কেউ কখনো ক্ষতি করব না আপনার, আপনি বাজান। আমি ক্লারিওনেটে ফুঁ দিলাম। তার সঙ্গে সঙ্গে দেখি কি এক অদ্ভুত কাণ্ড। শ্মশান সংলগ্ন সব কটা গাছের ডালের ভেতর থেকে দলে দলে সব ছায়ামূর্তিরা বেরিয়ে এসে নাচ শুরু করলো। আমার পোশাক পরিচ্ছদ সব পাল্টে গেল, আর আমিও যেন কেমন হয়ে গেলাম। সারা রাত ওরা নেচে নেচে ভোরবেলা মিলিয়ে গেল। এরপর দিনের আলোতেও আমি না পারলাম চোখ মেলতে, না পারলাম বাঁশি থামাতে। শুধু মাঝে মাঝে শুনতে পেলাম, বাজিয়ে যাও কালো সেন, বাজিয়ে যাও। এমন আমরা কখনো শুনিনি। এরপর দিন শেষ সন্ধ্যা হতেই আবার ওরা অন্ধকার থেকে বেরিয়ে এসে নাচ শুরু করলো। আমি ক্ষুধা তৃষ্ণা সবকিছু ভুলে গেছি ভাই। তাই এভাবে কদিন কেটেছে বলো তো? আমরা সব বললাম। তারপর বললাম, যে কদিনই কাটুক, ভগবানের দয়ায় আপনাকে যে ফিরে পেয়েছি এই ঢের। এখন ভালোই ভালোই পালাই তো চলুন। গ্রামবাসীদের সহায়তায় আমরা সেদিনই বিকেলের গাড়িতে কলকাতায় ফিরে এলাম। তবে এরপর থেকে কালোদা দল ছেড়ে একা একা কোথাও বাজাতে চাননি। শুনছিলেন আমাদের আজকের নিবেদন যাত্রা ফেরার পথে। গল্পটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে। আর যদি খুব ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আজকের মতো এই পর্যন্তই, ফিরবো পরবর্তী গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।